2024 রিসি আক্রমণ। 2024 সালের রিসি আক্রমণটি ছিল জঙ্গি আক্রমণ যা 2002 সালের 9ই জুন ভারতের জম্মু ও কাশ্মীরের জম্মু বিভাগের রিসি জেলায় ঘটেছিল। শিবখড়ি গুহা থেকে কাতরায় হিন্দু তীর্থযাত্রীদের পরিবহনকারী একটি যাত্রীবাহী বাসে বেশ কয়েকজন অজ্ঞাত জঙ্গিরা গুলি চালিয়েছিল, যার ফলে এটি নিয়ন্ত্রণ হারাতে এবং গভীর ঘাটে ডুবে যায়। তারপরে বন্দুকধারীদের দ্বারা বিধ্বস্ত বাসে আরও গুলি চালানো হয়। এই হামলায় 9 জন নিহত এবং অতিরিক্ত 41 জন আহত হয়েছেন। প্রতিরোধের ফ্রন্ট টিআরএফ প্রাথমিকভাবে এই আক্রমণটির জন্য দায়বদ্ধতা দাবি করেছিল, তবে পরে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিল। অন্যদিকে জম্মু ও কাশ্মীর পুলিশ বিশ্বাস করে যে লস্কর-ই-তাইবা এই আক্রমণ চালিয়েছিল, যার মধ্যে টিআরএফকে একটি ফ্রন্ট হিসাবে বিবেচনা করা হয়। পটভূমি: জম্মু ও কাশ্মীর অঞ্চল, যা ভারত ও পাকিস্তান উভয়ই পুরোপুরি দাবি করে তবে কেবল আংশিক প্রশাসনকে ব্যবহার করে, দুটি রাজ্যের মধ্যে কয়েক দশক ধরে বিরোধের সূচনা করে। তারা 1947 সাল থেকে এই অঞ্চল জুড়ে দুটি যুদ্ধ করেছে। 1989 সাল থেকে, সংঘাতটি ভারতীয় নিয়ন্ত্রণের বিরুদ্ধে একটি সশস্ত্র প্রতিরোধের মধ্যে রূপান্তরিত হয়েছে। ভারত সন্ত্রাসীদের সমর্থন ও আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তান দাবি করেছে, যা এটি অস্বীকার করে। 2024 সালের প্রথম 5 মাসে এই অঞ্চলে 8 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জম্মু বিভাগের পুঞ্চ ও রাজৌরি জেলাগুলিতে সন্ত্রাসবাদী হামলা গত 4 বছরে বেড়েছে, মূলত সুরক্ষা বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আক্রমণ: প্রায় সন্ধ্যা 6:30টায় 2024 সালের 9ই জুন আগ্নেয়াস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা টেরিক ভিলেজে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী 53 সিটার যাত্রী বাসকে আক্রমণ করে, নির্বিচারে 25 থেকে 30টি গুলির মধ্যে গুলি চালিয়েছিল। ড্রাইভারটি বন্দুকযুদ্ধের দ্বারা আঘাত পেয়েছিল, যার ফলে তারা নিয়ন্ত্রণ হারাতে এবং একটি ঘাটে ডুবে যায়। এমনকি বাসটি ঘাটে বিধ্বস্ত হওয়ার পরেও গুলি চালানো অব্যাহত ছিল। 2 বছর বয়সী এবং এক 14 বছর বয়সী সহ 9 জন মারা গিয়েছিলেন এবং 41 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা হলেন জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকে। কমপক্ষে 10 জন ভুক্তভোগীর গুলিতে গুলিবিদ্ধ ক্ষত ছিল এবং ঘটনাস্থলে খালি কার্তুজ উদ্ধার করা হয়েছিল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার প্রায় 1 ঘন্টা আগে এই আক্রমণটি ঘটেছিল। দায়িত্ব: 3 বিদেশি জঙ্গি এবং একজন সন্দেহভাজন স্থানীয়, যিনি নজরদারি হিসাবে অভিনয় করেছিলেন, এই আক্রমণে অংশ নিয়েছিলেন। বন্দুকধারীরা আমেরিকান তৈরি M4 কার্বাইন অ্যাসল্ট রাইফেলগুলি ব্যবহার করেছিল। এটি একটি রাইফেল যা সাধারণত পাকিস্তানি বিশেষ বাহিনী দ্বারা ব্যবহৃত হয়। লস্কর-ই-তাইবির একটি অফশুট প্রতিরোধের ফ্রন্ট টিআরএফ প্রাথমিকভাবে আক্রমণটির জন্য দায়বদ্ধতা দাবি করেছিল, তবে পরে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছিল। জনগণের অ্যান্টি-ফ্যাসিবাদী ফ্রন্ট এবং প্রতিরোধের পুনর্জীবন, উভয়ই জেমের অফশুট, জড়িত থাকার বিষয়টিও অস্বীকার করেছিল। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে যে তারা বিশ্বাস করে যে লস্কর-ই-তাইবা দায়ী। প্রকৃত অপরাধীদের এখনও ভারতীয় তদন্তকারীরা নির্ধারিত হয়নি। রিসি জেলা পুলিশ আক্রমণে 50 জনকে আটক করা হয়েছিল। জঙ্গিদের আশ্রয় দেওয়ার এবং তাদের গাইড হিসাবে অভিনয় করার অভিযোগে 19 জুন রাজৌরি জেলার এক স্থানীয়কে গ্রেপ্তার করা হয়েছিল। পরে, আক্রমণটির পরে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল। এই সময়ে সুরক্ষাকর্মী এবং একটি সামরিক হেলিকপ্টার প্রেরণ করা হয়েছিল। জীবিতদের কাছের হাসপাতালে চিকিৎসা করা হয়েছিল। জম্মু ও কাশ্মীর মনোজ সিনহা লেফটেন্যান্ট গভর্নর নিহতদের জন্য 1,10,00,000 ভারতীয় রুপি এবং আহতদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী জঙ্গিদের জন্য একটি তালিকা চালু করেছে। অনুসন্ধানটি টেরিত-পনি শিবখড়ি অঞ্চলকে ঘিরে কেন্দ্রীভূত করা হয়েছিল এবং এতে মানহীন বিমানীয় যানবাহন, ইউএভি, শনাক্তকরণ কুকুর এবং গ্রাম প্রতিরক্ষা কমিটি অন্তর্ভুক্ত ছিল। কমপক্ষে 2 জন জঙ্গি রিসির উপরের অঞ্চলে লুকিয়ে রয়েছে বলে জানা গেছে, যা বনাঞ্চলযুক্ত এবং অনুসন্ধানের প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে পারে। এই আক্রমণটির তদন্তটি 1 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় তদন্ত সংস্থায় স্থানান্তরিত হয়েছিল।
আরও আক্রমণ এবং ঘটনা। 2023 সালের ডিসেম্বর থেকে জঙ্গিরা 4 জন ভারতীয় সৈন্যকে হত্যা করার পরে একের পর এক নতুন জঙ্গি হামলা হচ্ছে। রিসিতে হামলার কয়েক দিনের মধ্যে জম্মু বিভাগে বেশ কয়েকটি সশস্ত্র এনকাউন্টার ঘটেছিল। 11ই জুন, কাঠুয়ার হীরানগর এলাকায় একজন বন্দুকধারীর দ্বারা একজন বেসামরিক লোককে গুলি করা হয়েছিল এবং ডোডার চ্যাটারগালা এলাকায় দ্বিতীয় লড়াই হয়েছিল, যেখানে 7টি সুরক্ষা বাহিনীর কর্মী আহত হয়েছিল। কাঠুয়ায় সুরক্ষা বাহিনী দ্বারা একটি অনুসন্ধান অভিযান চালু করা হয়েছিল। এই সময়ে তাদের এবং জঙ্গিদের মধ্যে একটি বন্দুকযুদ্ধ শুরু হয়েছিল, যার ফলে সিআরপিএফ সৈনিক এবং উভয় জঙ্গি মারা গিয়েছিল। দুটি জঙ্গিদের দখলে বেশ কয়েকটি পাকিস্তান তৈরি আইটেম পাওয়া গেছে, যার মধ্যে 1 রুপি লক্ষের 500 রুপি নোট রয়েছে। তারা পাকিস্তান তৈরি চকোলেট, শুকনো চন্না, বাসি চ্যাপাটিস, ওষুধ, ব্যথানাশক ইঞ্জেকশন, এছাড় ব্যাটারি সেলগুলির 2টি প্যাক এবং একটি অ্যান্টেনা সহ একটি হ্যান্ডসেট এবং এটি থেকে 2টি তারের ঝুলন্ত ছিল। কাঠুয়ায় পুলিশ জানিয়েছে, জঙ্গিদের একটি M4 কার্বাইন এবং একটি AK-47 রাইফেল ছিল। 12ই জুন ডোডার গান্ডোহ এলাকায় আরও একটি এনকাউন্টার তৈরি হয়েছিল, যেখানে একজন পুলিশ আহত হয়েছিল। জুলাই, কুলগাম জেলার টুইন গুনফাইটে সুরক্ষা বাহিনী দ্বারা 6 জঙ্গি নিহত হয়েছিল। পৃথক এনকাউন্টার চলাকালীন 2 সৈন্য প্রাণ হারায়। 8ই জুলাই, জুনিয়র কমিশনড অফিসার সহ 5 জন ভারতীয় সেনাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং কাতুয়া জেলার একটি রাগান্বিত পাহাড়ি রাস্তায় জঙ্গিরা একটি সেনাবাহিনীর কাফেলা আক্রমণ করার সময় অনেকে আহত হয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনী 14ই জুলাই কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর একটি অনুপ্রবেশ বিট বানিয়েছিল এবং 3 জঙ্গি নিহত করে। 2024 সালের 15ই জুন, অনুসন্ধান ও কর্ডন অপারেশনের সময় একটি বন্দুকযুদ্ধ ভেঙে যায় যেখানে একজন পুলিশ সহ 4 জন সেনাকর্মী, ক্যাপ্টেন ব্রিজেশ থাপা, নায়েক ডি রাজেশ, সিপয় বিজেন্দ্র এবং সিপয় অজয় নারুকা প্রায় 55 কিলোমিটার দূরে ডোডা জেলায় পদক্ষেপে বন্দী হয়েছিলেন ডোডা শহর থেকে। এই হামলার দাবি করা হয়েছিল পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী জেমের ছায়া গোষ্ঠী, কাশ্মীর টাইগার্স। সেনাবাহিনীর 16 কোপস, যা হোয়াইট নাইট কোপস নামেও পরিচিত, জঙ্গিদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছিল যখন রাত 9টার দিকে ভারী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। প্রতিক্রিয়া। স্থানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হামলার পরে পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন। অন্যদিকে জম্মু ও কাশ্মীর মনোজ সিনহা লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন যে মোদী তাকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছিলেন যে তিনি আক্রমণে যন্ত্রণাদায়ক ছিলেন এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এই শপথ করেছিলেন যে অপরাধীরা আইনের ক্রোধ এর মুখোমুখি হবেন। সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়নের রাষ্ট্রের মিনিস্টার রামদাস আঠাওয়ালে এই জাতীয় কথা বলে শপথ করেছিলেন আক্রমণ অব্যাহত। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আক্রমণটিকে কাপুরুষোচিত বলে ডেকেছিলেন এবং বলেছিলেন যে এতে তিনি গভীরভাবে দুঃখিত হয়েছেন। বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে এর নিন্দা জানিয়ে এবং বলেছিলেন যে মোদির শান্তি ও স্বাভাবিকতা আনার বুকথাম্পিং প্রচার। রিংগুলি ফাঁকা। বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন হুরিয়াত সম্মেলন এবং ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী সহ এই হামলার নিন্দা করেছে। বেশ কয়েকটি মুসলিম দলও এর নিন্দায় যোগ দিয়েছিল। ভারতীয় যুব কংগ্রেস ক্ষতিগ্রস্তদের জন্য একটি মোমবাতি মার্চ করেছে, এবং পাকিস্তান বিরোধী বেশ কয়েকটি বিক্ষোভ জম্মু বিভাগ জুড়ে ছড়িয়ে পড়ে। মিডিয়া। আলিয়া ভট্ট, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউত, রশ্মিকা মন্ডান্না, কাজল আগরওয়াল, সামান্থা রুথ প্রভু, অজয় দেবগন, ভারুণ ধাওয়ান, আয়ুন ধাওয়ান, রাজহুম রজক, রাজহুমা, রাজা প্রিয়ে, রাজা রাই লক্ষ্মী, এশা গুপ্ত, বিপাশা বসু, অ্যাটলি, বরুণ তেজ, রিতীশ দেশমুখ, সুধাংশু পাণ্ডে, উর্ফি জাভেদ, অনুপম খের, সনি রাজদান, কাপিল শর্মা, হিনা খান এবং অলি গনি। পাকিস্তানি প্রতিক্রিয়া। পাকিস্তানি ক্রিকেটার হাসান আলী এবং তার স্ত্রী শামিয়া জঙ্গি আক্রমণকে নিন্দা করেছিলেন। এআই উৎপাদিত চিত্রের সাথে ইনস্টাগ্রামে একটি গল্প পোস্ট করে, যুক্ত পাঠ্যটি বৈষ্ণো দেবী আক্রমণে সমস্ত চোখ বলেছে।
পোস্টটি ভাইরাল হয়ে গেছে এবং আলীর পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলির প্রতিক্রিয়াগুলি মিশ্রিত হয়েছিল, ভারতীয়দের কাছ থেকে প্রচুর প্রশংসা অর্জন করা হয়েছিল এবং পাকিস্তানিদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া গ্রহণ করা হয়েছিল। আলী তার ইনস্টাগ্রামে একটি দ্বিতীয় গল্প পোস্ট করে, তার অবস্থান বজায় রেখে এবং সর্বদা উল্লেখ করে যে তিনি সর্বদা বলেছিলেন যে তিনি সর্বদা জন্য দাঁড়িয়ে শান্তি, নিস্তব্ধতা, সন্ধি, বিশ্রাম, স্বস্তি, উৎপাতনিবৃত্তি, যুদ্ধনিবৃত্তি, মিত্রতা, মিল, অবিরোধ, নিশ্চলতা, নীরবতা। আন্তর্জাতিক নেদারল্যান্ডসের বৃহত্তম দলের নেতা নেদারল্যান্ডস গেট ওয়েল্ডার্স সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানকে নিন্দা জানিয়েছিলেন এবং বলেছিলেন, কাশ্মীর উপত্যকায় পাকিস্তানি সন্ত্রাসীদের হিন্দুদের হত্যা করার অনুমতি দেবেন না। আপনার লোককে রক্ষা করুন। ভারত। ফ্রান্সের ফরাসি রাষ্ট্রদূত ভারতে থিয়েরি ম্যাথু ভুক্তভোগীদের পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছিলেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। আমরা ভারতের সাথে সম্পূর্ণ সংহতি দাঁড়িয়ে আছি।